বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি প্রখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস সপ্তপদী। এই উপন্যাসটি এত জনপ্রিয় হয়েছিল যে পরপর ৮ বার পুনঃমুদ্রিত হয়েছিল। তাহলে আজকে দ্বিতীয় পর্ব শুরু করি। ৩। কৃষ্ণস্বামী তার আশ্রমে ফিরে ঘরের মধ্যে চুপ করে বসেছিলেন। এটা তার পক্ষে অস্বাভাবিক। ঝুমকি এসে বিস্ময়ে বিস্ফারিত চোখে লাল সিং আর সিন্ধুর দিকে তাকিয়ে ফিসফিস করে বললে, সিং, বাবা সাহেবের কি হয়েছে? লাল সিং আকাশের দিকে তাকিয়ে কোন দূরে গর্জমান উড়োজাহাজের সন্ধান করিতেছিল। ঝুমকির কথায় সে ফিরে তাকালে। কি হয়েছে? বিড়বিড় করে কি বলছে, মন্তর টন্তর বলছে শুনলাম আমি। ভয় পালিয়ে এলাম, চা দিতে লারলাম, তুরা দেগে যা। বাবা রে! মন্ত্রের কথা শুনলে ঝুমকির ভয় করে। মনে হয় হয়তো তাকেই ডাইনি ভেবে মন্ত্র আওড়াচ্ছে। দিনের বেলা হলে সে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে, চুপ করে বসে থাকে ঝোপের ভিতরে খরগোশ সজারুর মতো। অনেকক্ষণ কেটে গেলে ভয়টা ধীরে ধীরে কমে আসে। তখন গুনগুনিয়ে গান করে, তারপর উঠে আসে। চায়ের কাপটা হাতে নিয়ে লাল সিং কৃষ্ণস্বামীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। সে জানে মধ্যে মধ্যে বাবা সাহেব বাইবেলের সামন আপন মনে বলে যান। সে আপনার কপালের গায়ে প্রথমত আঙুল ঠেকিয়ে আমেন বলে। সত্যই বাবা সাহেব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর আপন মনে বাইবেল বলে যাচ্ছেন। বাইবেল নয়, কৃষ্ণস্বামী আবৃত্তি করছিলেন, It is the cause, it is the cause, my soul. Let me not name it to you, you cursed stars. It is the cause. Yet I will not shed her blood, nor scar that whiter skin of hers than snow. শেক্সপিয়ারের ওথেলো থেকে আবৃত্তি করছেন কৃষ্ণস্বামী। আজ রামচরণের বাসা থেকেই ওথেলো মরে পড়ে গেছে। ওই মেয়েটার সঙ্গে কথাবার্তার মধ্যে তিনি ওথেলোর কথা কত ব্যবহার করেছেন। Let me look at your rosy lips. Peace and be still. ওই সবই ওথেলো নাটকের সংলাপ। Patience, you young rose-lip maid. এরও অনেকটা অংশ তাই। আমেরিকান অফিসারটির এসব বুঝবার কথা নয়। খাদ্য, মদ্য, নারী, হুল্লোড়, যুদ্ধাস্ত্র, এই ছাড়া এসব বুঝলে যুদ্ধ চলবে না। অবশ্য কিছু কিছু উচ্চস্তরের লোক আছে, হয়তো অনেক কবি কলম ছেড়ে কোমরে রিভলভার ঝুলিয়ে রাইফেল কাঁধে এসেছে, কিন্তু তারা কজন? তারা অন্তত এমনি ভাবে মেয়েটিকে ঘাড়ে নিয়ে বেড়াতো না। বেড়ালে বুঝতে হবে তাদের জীবন সত্য হেসে নাও কদিন বই নয়। বাকি সব তারা মুছে দিয়েছে, হয়তোবা ভুলেই গিয়েছে। রিনা ব্রাউনেরও তাই হয়েছে। অতীত বোধহয় মুছে গেছে, নইলে কি করে এমন হলো? সেই রিনা ব্রাউন। আশ্চর্য, ওথেলোর সেই অবিস্মরণীয় শব্দগুলো কানে ঢুকলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। তবু স্মৃতির ঘরের দরজা খুলল না। আশ্চর্য না, আশ্চর্যই বা কিসে? মদের নেশায় প্রমত্ত রিনা ব্রাউনি সকল বিস্ময়ের সীমা শেষ। মদের প্রভাব আচ্ছন্ন করে রেখেছিল তার স্মৃতি, বুদ্ধি, বোধহয় সমস্ত সত্তাকে। চায়ের কাপটা নামিয়ে দিয়ে লাল সিং সসম্ভ্রমে সশস্ত্র পদক্ষেপে নিঃশব্দে বেরিয়ে গেল। ফাদার ঈশ্বরকে ডাকছেন। রিনা ব্রাউনের মূল্যের তুলনায় একদিন ঈশ্বরের মূল্যও তুচ্ছ হয়ে গিয়েছিল কৃষ্ণস্বামীর কাছে। তখন তিনি কৃষ্ণস্বামী ছিলেন না, তখন তিনি ছিলেন কালাচাঁদ গুপ্ত। অবশ্য তখন কালাচাঁদ ঠিক ঈশ্বর মানত না, এবং কালাচাঁদ নাম পাল্টে সদ্য তখন সে কৃষ্ণ ইন্দু, কৃষ্ণেন্দু হয়েছে, মেডিকেল কলেজের ছাত্র।
কালাচাঁদ কৃষ্ণের প্রথম নাম। পাহাড়ি নদীর মতো বন্য। কালাচাঁদ ঈশ্বরে অবিশ্বাস করত না, কিন্তু বিশ্বাস করত নিজের প্রাণ শক্তিকে। বন্য পাহাড়ি নদীর মতো শুধু প্রাণচঞ্চল বেগবানই নয়, খানিকটা বড় বটে। মেডিকেল কলেজে ঢুকবারও আগে। পল্লীগ্রামের ছেলে, কালো হিলে লম্বা, বড় চোখ, কপাল পর্যন্ত পুরু ঘন চুল, মুখে চোখে পল্লীর সারল্য। পল্লীর কর্কশতায় ঈষৎ মলিন, কিন্তু আশ্চর্য প্রাণবন্ত, বুদ্ধিও তেমনি তীক্ষ্ণ। পল্লীগ্রামের নামকরা কামারের করা খাঁটি ইস্পাতের দায়ের মতো, ধারালো, তীক্ষ্ণ, অনমনীয়, দৃঢ়। কিন্তু শান যন্ত্রে ঘষা মাজা পালিশ করা ঝকঝকে নয়, একটু ময়লা। পশ্চিমবঙ্গের খ্যাতিবান বৈদ্য বংশের সন্তান, কিন্তু সে খ্যাতি তখন অস্তন্মুখ। প্রপিতামহ এবং পূর্বপুরুষ ছিলেন প্রসিদ্ধ ভীষগাচার্য। আয়ুর্বেদের প্রসার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার উৎসাহ কমে গিয়েছিল। তিনি আয়ুর্বেদে মন না দিয়ে মন দিয়েছিলেন চাষবাস ও ধর্মকর্মে। একমাত্র ছেলেকে ডাক্তারি পড়াবেন এই বাসনা। গ্রাম্য স্কুলে ম্যাট্রিক পাশ করে কালাচাঁদ আইএসসি পড়তে এলো কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকবে। সামান্য কৌতুকে হা হা করে হাসে, দূর করে সিঁড়ি ভেঙে নামে। ক্লাসের শতকরা ৮০টি ছেলের মাথার উপরে হিলে লম্বা কালাচাঁদের মাথাটা প্রায় ৬ ইঞ্চি উঁচু হয়ে উঠে থাকে। অশুদ্ধ গ্রাম্য উচ্চারণে অসংকোচে কথা বলে, অফুরন্ত কৌতূহল, অহরহই প্রশ্ন, কি কি, কেনে কেনে কেনে। তার সঙ্গে গ্রাম্য সুরে টান। শহরের ছেলেরা হাসে, কিন্তু সেসব কালাচাঁদ গ্রাহ্য করে না। সেও হাসে। কখনো গ্রামে বসে শেখা পুরনো ব্যঙ্গ কথা বলে শোধ নিতে চেষ্টা করে। বলে, তোমরা যে আমকে আপ বলো হে, তাহলে আমাকে কি বলো? বলে অট্ট হাসি হাসে। হঠাৎ কালাচাঁদ বিখ্যাত হয়ে গেল। তখন সেন্ট জেভিয়ার্সের পুরনো বাড়ি, কলেজের দক্ষিণে প্রশস্ত খেলার মাঠ। সে মাঠে টিফিনের সময় কলেজের ছেলেরা ফুটবল খেলে। সবাই কলকাতার স্কুলের ছেলে, মফস্বলের ছেলেরা দাঁড়িয়ে দেখে। অন্তত গ্রাম থেকে সদ্য আগত ফার্স্ট ইয়ারের ছেলেরা নামতে সাহস করে না। খেলোয়াড়দের সংখ্যা 22-এ আবদ্ধ থাকে না, 22 ছাড়িয়ে যায়। কয়েকদিন দেখে বোধ করি মাস দেড়েক পরে, আগস্ট মাস তখন, কালাচাঁদ বারান্দা থেকে নেমে গিয়ে গ্রাউন্ডের ধারে দাঁড়ালো। গোল লাইনের ধারে, টিপি বৃষ্টিতে পিছল মাঠ। খেলোয়াড়রা বল মারতে গিয়ে পিছলে পড়ে পাকাল মাছের মতো চলে যাচ্ছে। হো হো শব্দে হাসিতে ভেঙে পড়ছে দর্শক ছেলেরা। একটা 6 ইয়ার্ড শট। গোলকিপার বলটি ঠিক জায়গায় রেখে সরে এলো। ফুল ব্যাক বল কিক করতে গিয়ে পা তুলে পিছলে পড়ে গেল, খানিকটা দূরে গিয়ে পড়ল। মুহূর্তে কালাচাঁদ পায়ের জুতো খুলে ফেলে ছুটে গিয়ে বলটা কিক করে দিল। নিপুণ খেলোয়াড়ের শক্তিশালী শট। বলটা উঁচু হয়ে গিয়ে পড়ল সেন্টার লাইনের পার হয়ে ওধারের হাফ ব্যাক লাইনের সামনে। কে হে ছেলেটা, কে হে? খোঁজ পড়ে গেল। কলেজ টিমের ক্যাপ্টেন থার্ড ইয়ারের আশু দাস এগিয়ে এলেন। কি নাম? কোথায় খেলেছো? কোন পজিশনে খেলো? ম্যাচ খেলেছো? হ্যাঁ, অনেক ম্যাচ খেলেছি, এতগুলান মেডেল পেয়েছি। সিউড়ি, বর্ধমান, কাঞ্চনতলা, শান্তিনিকেতনে ম্যাচ খেলেছি। 5খানা বেস্ট প্লেয়ার্স মেডেল আছে। লেফট আউটে খেলাই, কর্নার কিকে বল গোলে ঢুকিয়ে দেবো। ফুল ব্যাকেও খেলতে পারি, লেফট ব্যাক সেন্টারেও খেলেছি, গোলে পারি। দেন কেনে, একটা কর্নার কিক করে দেখিয়ে দিই।
দেবেন? খেলাই মানে খেলি, খেলিয়েছি মানে খেলেছি, কেনে মানে কেন। লোকে শুনে হাসে, কিন্তু কালাচাঁদ এক বিন্দু লজ্জা পায় না। আনো তো হে বলটা, আনো তো, বলেছিলেন ক্যাপ্টেন, এবং কালাচাঁদকে কর্নার কিক করতে দিয়েছিলেন। কর্নার কিকে সত্যিই বলটা গোলে ঢুকে গেল। একটা বিচিত্র ভঙ্গিতে বলটা গোলের সামনে 6 ইয়ার্ড সীমার ভিতরে এসে বেঁকে গিয়ে একেবারে কোণ ঘেঁষে ঢুকে গেল। সচরাচর এমনটি দেখা যায় না। এটা কালাচাঁদের পা আবিষ্কার করেছিল। সেন্ট জেভিয়ার্সের ক্যাপ্টেন অন্তত দেখেননি। সঙ্গে সঙ্গে কালাচাঁদ টিমের প্লেয়ার হয়ে গিয়েছিল। কালাচাঁদ লেফট আউটে খেলতেও নেমেছিল। হিল হিলে লম্বা কালাচাঁদ পায়ে বল নিয়ে ছুটল। সে ছোটা তীরের মতো একেবারে ওপারে লাইনের ধার থেকে বল মারলে পড়লো গোলের সামনে। নিজে পা পিছলে পড়লো কয়েকবার, লোকে হাসলে, কিন্তু কালাচাঁদ সে শুনতেই পেলে না, দেখতেই পেলে না। হঠাৎ এক সময় রেগে এসে সেন্টার ফরওয়ার্ডকে বললে, একটা গোলে ঢোকাতে পারলেন না, আমাকে খেলতে দেবেন সেন্টারে। কালাচাঁদ সেন্টার ফরওয়ার্ডে এসেই বল ধরে একটু ওপরে তুলে গোলকিপারের হাতে যেন ফেলে দিলে। গোলকিপার বল ধরবার জন্য হাত বাড়ালো। কালাচাঁদ লাফ দিয়ে বল মাথায় নিয়ে পড়লো গোলকিপারের ওপরে। পড়লো দুজনেই। কালাচাঁদের হেডে বল গোলে ঢুকে গেল। দ্বিতীয়বারে গোলকিপার তাকে মারলে নাক থেকে রক্ত পড়ে জামাটা ভেসে গেল। মিনিট কয়েক মুহ্যমান হয়ে রইল, তারপরই উঠে দাঁড়ালো। মাথার চুলগুলো রক্ত এবং কাদামাখা হাতেই সরিয়ে দিয়ে গ্রাউন্ডের ভিতর নেমে গেল। কিন্তু ক্যাপ্টেন দাস তাকে হাতে ধরে বললেন, না, আজ আর নয়, ঘরে ঘরে মারামারি করে না। কালাচাঁদ আশ্চর্য ছেলে, সে হেসে ফেললে, বললে, কি করে জানলেন আমি মারামারি করব? ওহ, খুব বুদ্ধি আপনার। হেসে ক্যাপ্টেন বললেন, আমরাও তো খেলি। কালাচাঁদ বললে, তা বটে, আমাকে মারলে আমি না মেরে ছাড়ি না। কালাচাঁদ বিখ্যাত হয়ে গেল কলেজে সেই দিনই, কিন্তু ওখানেই তার খ্যাতির শেষ নেই। দিন দিন খ্যাতি তার বাড়তে লাগলো। কিছুদিন, বোধ হয় মাস খানেক পরেই, বাংলার অধ্যাপক ক্লাসে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালেন। বাঙালি অধ্যাপক, সাহিত্য রসিক, সাহিত্যিক। ক্লাসের মধ্যে কে উচ্চকণ্ঠে কবিতা আবৃত্তি করছে। সদ্য খ্যাতি পাওয়া কালাচাঁদ আদুরে দুর্দান্ত ছেলের মতো দুই ক্লাসের মধ্যে অধ্যাপকের ডায়াসে উঠে কবিতা আবৃত্তি করতে শুরু করে দিয়েছে। পিছনে একটু কথা ছিল। ক্লাসের রোল নাম্বার 1 মৌলালির কোনো মুসলমান নেতার ছেলে হালিম ক্লাসে দুরন্তপনা করে। দুটি পিরিয়ডের মাঝখানে উঠে ডায়াসের উপর দাঁড়ায়, অধ্যাপকদের নকল করে ভেঙায়, যা খুশি তাই বকে, বোর্ডে খড়ি দিয়ে কার্টুনের মতো আঁকতে চেষ্টা করে, একটা ক্লাউনের মতো। ছেলেরা হাসে। হঠাৎ সেদিন বাংলা ক্লাসে হালিম নেই, সে বাংলা পড়ে না। কালাচাঁদ বাংলা কবিতা আবৃত্তি শুরু করে দিলে। আজি প্রভাতে প্রভাত বিহগ কি গান গাহিল রে, অতি দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। তারপর বললে, শোনো বন্ধুগণ, বয়েজ বয়েজ, মাই ফ্রেন্ডস, কমরেডস। কমরেড শব্দটা তখন এসেছে 1938-39 সন। আমি কবিতা আবৃত্তি করছি, শোনো। রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ। কণ্ঠস্বর তার ভালো ছিল না, তার উপর বয়সের গাঢ়তা কণ্ঠস্বরে তখন সদ্য সঞ্চারিত হতে শুরু করেছে। গলাটা তখন ভাঙা ভাঙা, খানিকটা চেরা চেরা, কিন্তু সেসব তার খেয়ালও নেই, গ্রাহ্য করে না। সব কিছুতে একটা বিশেষ শক্তিতে সে নিজেকে ঢেলে দিতে পারে, ওই সঞ্চিত জলরাশির নিম্ন গতিবেগের মতো। প্রতিটি জলবিন্দুর শক্তি প্রয়োগের মতো ওর দেহ মন দুয়েরই প্রতি অণু পরমাণু
যে কর্ম করে সে কর্ম করতে করতেই সে তন্ময় হয়ে যায়। থরথর করে গলার স্বর কাঁপতে লাগলো। বিদ্যুৎ শক্তির মতো সকল শ্রোতার মনে সঞ্চারিত হলো সে আবেগ। আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। কণ্ঠস্বর তার উচ্চ হতে লাগলো। আবেগ যেন পুঞ্জীভূত মেঘের মতো আবর্তিত হতে চলল। আগা গোড়া মুখস্থ কবিতাটি আবৃত্তি করে শেষ স্তবকে এলো। কি জানি কেই হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। বলেই সে লাফিয়ে ডায়াস থেকে নেমে এসে ক্লাসের বন্ধ দরজায় দুম দুম শব্দে কিল ঘুষি মারতে শুরু করে দিল। ছেলেরাও হাই বেঞ্চে চাপড় মারতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই অধ্যাপক দাস ঘরে ঢুকলেন। হেসে বললেন, দ্যাটস নট দি ওয়ে, দ্যাটস নট দি ওয়ে মাই ফ্রেন্ডস। ঝর্ণার জলের কারাগার ভাঙার ধারা আর মানব হৃদয়ের পক্ষে রুদ্ধ পথের বাঁধ ভাঙার ধারা এক নয়। কিন্তু তুমি তো আবৃত্তি করো ভালো কালাচাঁদ। কালাচাঁদ আর এক দফা খ্যাতি লাভ করলে। সেবার ইন্টার কলেজিয়েট আবৃত্তি প্রতিযোগিতায় তাকে পাঠানো হলো। বাংলা এবং সংস্কৃত প্রতিযোগিতায় আবৃত্তি করলে প্রাইজ পেলে না, কিন্তু সংস্কৃত আবৃত্তিতে সে প্রশংসা অর্জন করলে। কণ্ঠস্বর তার সবচেয়ে বড় বাধা হয়েছিল, নইলে হয়তো পেত। উচ্চারণের জন্য তার নম্বর কম হয়ে গেল। খেলার মাঠ থেকে কলেজ পর্যন্ত, ওদিকে নামজাদা রেস্টুরেন্ট থেকে হোস্টেল পর্যন্ত কালাচাঁদের কণ্ঠস্বরে গতিবেগে বায়ু স্তর চঞ্চল হয়ে উঠল। কিন্তু বাৎসরিক পরীক্ষায় ফেল হলো। ও বললে অন্য কলেজে চলে যাবে। কলেজ টিমের ক্যাপ্টেন রেক্টরকে বলে ওকে প্রমোশন দেওয়ালেন। রেক্টর ডেকে বললেন, তোমাকে সাবধান হতে হবে কালাচাঁদ, তুমি তো ডাল ছেলে নও, ইউ আর শার্প। সেদিন কালাচাঁদের মনে পড়েছিল তার বাবাকে এবং মাকে। স্বল্প বাক গম্ভীর প্রকৃতির মানুষ তার বাবা, পূজা আর অর্চনা নিয়ে থাকেন। মুখে চোখে আচারে আচরণে কি যেন একটা আছে, যাতে তার কাছে গেলেই বিমর্ষ হয়ে যেতে হয়। বোধহয় একটি প্রচ্ছন্ন লজ্জার অনুশোচনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, মুখে কিছু বলেন না। শুধু গৃহদেবতার দোরে প্রণাম করার সময় আশেপাশে কেউ না থাকলে বলেন, আমার অক্ষমতাকে তুমি ক্ষমা করো প্রভু, তোমার ভোগ কমাতে হয়েছে। এ দুঃখ আমি তোমাকে ছাড়া কাকে বলবো। মা তার প্রসন্নময়ী, মা তার কল্পতরু। সে যখন যা চায়, যা চেয়েছে তাই তিনি জুগিয়েছেন। সে যা চায় সে তা পাবেই, সে বিশ্বাস তার মা তাকে দিয়েছেন। অফুরন্ত দুধ ছিল তার স্তনভাণ্ডে, অফুরন্ত স্নেহ ছিল তার বুকে, আর ছিল মনে অফুরন্ত আশা। অবাধ এবং অগাধ ছিল তার প্রশ্রয়। তার মা তাকে সাঁতার শিখিয়েছিলেন। তিনি নিজে সাঁতার জানতেন। যে পুকুরে স্নান করতেন সে পুকুরে পদ্ম ফুটত। সে রোজ আবদার ধরত ফুলের জন্য। মা তুলে এনে দিতেন। কিছুদিন পরে বলেছিলেন, তুই সাঁতার শেখ, শিখে তুলে আন, আমি পারবো না। সাঁতার শেখার আতঙ্কে কয়েকদিন সে আর পদ্মের কথা তোলেনি। দিন কয়েক পর মা নিজেই একদিন গাছ কোমরে বেঁধে ঘড়াটা ভাসিয়ে নিয়ে বলেছিলেন, আয় পদ্ম তুলবি। সে গিয়েছিল মায়ের সঙ্গে সঙ্গে। আসবার সময় বার কয়েক ঘড়াটা এগিয়ে দিয়ে বলেছিলেন, এটা ধর। তারপর সেই তাকে নিত্য এনে দিত পদ্ম ফুল গৃহ দেবতার পূজার জন্য। মা তার কাছে শুয়ে গল্প করতেন ভবিষ্যতের। মস্ত বড় ডাক্তার হবি, বিলেতে যাবি, জার্মান যাবি, মস্ত বাড়ি করবি, গাড়ি কিনবি, দাস দাসী হবে। ঐশ্বর্যের গল্প করে যেতেন। অত্যন্ত সহজ মানুষ ছিলেন। দান ধ্যান দয়া স্বার্থত্যাগ এসব ছিল তার কাছে নিজের ভোগের পরে।
নিজে রোজগার করে আগে নিজে খাবো, তারপর অন্যের কথা। সে বলতো, বিলেত গেলে জাত যাবে না? আজকাল আর সেদিন নেই। তবে যায় যাবে। জাত নিয়ে কি তোর বাবার মতো ধুয়ে ধুয়ে খাবি? বাবা মত দেবেন না। তুই চলে যাবি, আমরা না হয় আলাদাই থাকবো, বৃন্দাবন টন চলে যাব। তুই তো বড় হবি। ফেল হয়ে তবে সেদিনে তার মায়ের কথা মনে পড়েছিল, এবং সে মনে পড়াটা সে ভোলেনি। অন্তত আইএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত ভোলেনি সে। ফার্স্ট ডিভিশনে আইএসসি পাশ করেছিল। মেডিকেল কলেজে ভর্তি হলো। এখানে সে কালাচাঁদ গুপ্ত নয়, কৃষ্ণেন্দু গুপ্ত। আইএসসি পরীক্ষা দেবার আগেই কোর্টে এফিডেভিট করে বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করে নাম পাল্টে নিয়েছিল সে। সেন্ট জেভিয়ার্সের ফাদার রেক্টর তার পড়াশোনার উন্নতিতে তার উপর খুশি হয়েছিলেন। হেসে বলেছিলেন, হোয়াটস ইন নেম কালাচাঁদ? কালাচাঁদ হেসে বলেছিল, কালাচাঁদ ইজ ব্ল্যাক মুন and Krishnendu means the same, the black moon. I have changed the word only, not the meaning. I am the same old black moon, father. বাবাকে মাকেও তাই লিখে উত্তর দিল। লিখলে, কালা চাঁদ সোনার চাঁদের চেয়েও খারাপ, আমার লজ্জা করে। বাবা উত্তর দেননি, মা উত্তর দিয়েছিলেন, বেশ করিয়াছ, তাহাতে আমরা মনে কিছু করি নাই। কিন্তু কলেজে কলেজে তার কালাচাঁদ নাম তখন তার নিজের মতোই প্রসিদ্ধি লাভ করেছে। তাতে সে দমেনি। কেউ কালাচাঁদ বলে ডাকলেই বলতো, নট কালাচাঁদ, আই এম কৃষ্ণেন্দু, প্লিজ। এখানেই রিনা ব্রাউনের সঙ্গে পরিচয়। সেও ওই কালাচাঁদ নাম নিয়ে। রিনা ব্রাউন কলেজের নার্স মেট্রন পলি ব্রাউনের সৎ মেয়ে। পলির স্বামী জিমি ব্রাউনের প্রথম পক্ষের মেয়ে। কলেজের স্টাফ কোয়ার্টার্সের মধ্যে মিসেস ব্রাউনের বাসা। রিনার বয়স তখন 15-16। দীর্ঘাঙ্গী মেয়েটি তখনও কিশোরী, কিন্তু তখন থেকেই অপরূপ মোহময়ী। গায়ের রং সাদা হলেও বাংলাদেশের একটি শ্যামলিমার আভাস তাতে স্পষ্ট। সবচেয়ে মোহময় মেয়েটার চুল। ছোট কপাল ঢেকে এমন অপর্যাপ্ত পুরু ঘন কালো চুল দেখা যায় না। তৈলহীন রুক্ষতার মধ্যেও কালো শোভা ক্ষুণ্ণ হতো না, ধূসরতার আভাস ফুটত না। কপালের উপর ঘন কালো চুলের সম্ভারের সঙ্গে এখানকার লাল প্রান্তরের প্রান্তে ঘন শালবনের শোভার যেন মিল আছে। কৃষ্ণকুন্তলার চেয়ে অরণ্যকুন্তলার মতো বললেই যেন ওর উপমা শোভনতর করে বলা হয়। তেমনি দুটি মোটা কালো ভুরু, কপালের মধ্যস্থল থেকে যেন আকর্ণ বিস্তৃত, কাঁচা বাঁশের মোটা ধনুকের মতো। অনুরূপ সুন্দর আয়ত দুটি চোখ তাকে সুন্দরতর করেছে। তার চোখের মধ্যে রয়েছে দীর্ঘ ঘন কৃষ্ণ পরমরাজি, ফুলের কেশরের মতো দীর্ঘ। মনে হয় জন্ম থেকেই চোখের পাতায় কাজল রেখা আর স্বপ্নলুতা মেখে নিয়ে মেয়েটি জন্মেছে। রিনাকে একটা নির্দিষ্ট সময়ে ওদের ফ্ল্যাটের বারান্দায় দেখা যেত। সেই সময়টাতে তখনকার দিনের মিলিটারি মেডিকেল স্টুডেন্টসদের সেকেন্ড ইয়ারের ছেলেরা ক্লাস থেকে বেরিয়ে আসতো। ঠিক তার কিছুক্ষণ পর, বোধহয় 10 মিনিট পর, মিলিটারি ছেলের দল প্রায় সব বেরিয়ে চলে যেত। থাকতো শুধু জন ক্লেটন। মিলিটারি স্টুডেন্টদের হাফ সেন্টার, মারপিটে সিদ্ধহস্ত জনি গুন্ডা। রিনা এবং জনি কথা বলতো, হাসতো, রঙিন হাসি, জানতো সবাই। জন ক্লেটন যুদ্ধ বিভাগের নামকরা আইএমএস অফিসারের ছেলে। চার্লস ক্লেটনের গল্প সর্বজনবিদিত, অন্তত অফিসার মহলে। কৃষ্ণেন্দুও পরে এসব জেনেছিল ওদের কাছ থেকেই।
দুঁদে অফিসার, দুর্দান্ত মাতাল, নামকরা শিকারী, ভালো নাচিয়ে মারামারিতে সিদ্ধহস্ত। এমনই ব্যক্তি ছিলেন চার্লস ক্লেটন। পলি ব্রাউন বলেছিল, যেখানে চার্লস ক্লেটন থাকতো সে ক্যান্টনমেন্টে অফিসারেরা সন্ত্রস্ত থাকতো। ঝড়ের মতো পরের ঘর সংসার ভেঙে দিয়েই ছিল তার উল্লাস। তার এই দুরন্তপনা মেয়েদের পক্ষে ছিল একটা আকর্ষণ। এই আকর্ষণে একদা নাকি পলি ব্রাউন, তিনি তখন ছিলেন মিস পলি মরিসন, পড়েছিলেন। কিন্তু ক্লেটন তখন বিবাহিত, স্ত্রী ছিল ইংল্যান্ডে। জন তখন শিশু। কিছুদিন মাখামাখির পর পলি মরিসন ভগ্ন হৃদয়ে মিলিটারি বিভাগের কাজ ছেড়ে কাজ নিয়েছিল কলকাতার মেডিকেল কলেজে। ক্লেটন সাহেব দুর্দান্ত হলেও পাষণ্ড ছিল না। কলকাতায় কাজ পেতে সে তাকে সাহায্য করেছিল। কয়েকটা বড় হসপিটাল, যেগুলি ইউরোপীয়দের জন্য নির্দিষ্ট, সেগুলি ঘুরে সে মেডিকেল কলেজে এসে কাজ নিয়েছিল। তখন সে মিস পলি, এখানে থাকতেই সে মিসেস ব্রাউন হয়েছে। জেমস ব্রাউনকে যখন সে বিয়ে করে, রিনা তখন 10 বছরের মেয়ে। জেমস আর রিনাকে নিয়ে পলি ব্রাউন সংসারে ডুবে ক্লেটনকে একেবারেই প্রায় ভুলে গিয়েছিল। কৃষ্ণেন্দু যে বছর মেডিকেল কলেজে ভর্তি হলো, তার আগের বছর জন ক্লেটন এসে ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে। মিসেস পলি ব্রাউনের কাছে এসে একখানা চিঠি দিয়ে বলেছিল, মেজর চার্লস ক্লেটন অব দি কিংস ওন রেজিমেন্ট। আপনার কি তাকে মনে আছে? মেজর চার্লস ক্লেটন, ডিয়ার চার্লি। জন হেসে বলেছিল, আমি তার ছেলে। তুমি তার ছেলে? হ্যাঁ, এখানে মেডিকেল কলেজে পড়বো বলে এসেছি। বিস্মিত হয়েছিল পলি ব্রাউন। মেজর চার্লস ক্লেটনের ছেলে হোমে না পড়ে পড়বে ডাক্তারি, IMD হবে, 4 বছরের চিকিৎসা শাস্ত্র শেষ। নরুন চালিয়ে এদেশের হাতুড়েরা ফোঁড়া কাটে, ওরা ছুরি চালিয়ে তার চেয়ে ভালো কাটতে পারে না। IMDর ব্যবহারের জন্য ধারালো ছুরির বদলে ভোঁতা ছুরির ব্যবস্থা। কে জানে কখন ধারালো ছুরিতে বেশি কেটে ফেলে। ওদের ব্রিটিশ আইরিশ রেজিমেন্টে চাকরি হবে না, কালা সিপাহী রেজিমেন্টে মেডিকেল অফিসার হবে ওরা। বিস্ময়ের অবধি ছিল না পলি ব্রাউনের। কিন্তু চিঠিখানা পড়ে পলি ব্রাউন নিজেই বলেছিলেন, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ লাক। কি বলবো লাক ছাড়া? মেজর ক্লেটনের জীবনে বিপর্যয় ঘটে গেছে। বিচিত্র অদৃষ্টই বটে। 5 বছর আগের কথা। ক্লেটন ছিল সিপিতে, একটা বড় ক্যান্টনমেন্টে। তখন তার স্ত্রী পুত্র এখানে এসেছে। ক্লেটন ক্যাপ্টেন থেকে মেজর হয়েছে। স্ত্রী আসার জন্য অফিসারদের সমাজে ঘোরাফেরার পদক্ষেপ সংযত করতে হয়েছে বাধ্য হয়ে। ক্লেটনের স্ত্রী মার্গারেটও ছিল শক্ত মেয়ে। সাহসে, দৈহিক শক্তিতে দুইয়েই ছিল ক্লেটনের উপযুক্ত স্ত্রী। ক্লেটন সমাজ ছেড়ে মধ্য ভারতের জঙ্গলে ঘুরতে শুরু করেছিল শিকারের সন্ধানে। শিকারের সন্ধানে বনে ঘুরবার সময় আরণ্য জাতির নারীদের উপভোগের পথটা বেছে নিয়েছিল সে। কিছুদিনের মধ্যে মার্গারেট তার আভাস পেল। সেও একটা রাইফেল নিয়ে শিকারে তার সঙ্গিনী হলো। শেষবার ঘটল বিচিত্র ঘটনা। ক্লেটন সেই ধরনের লোক যারা কোনো কথা রেখে ঢেকে বলতে জানে না। সত্যের প্রতি শ্রদ্ধা আছে বলে নয়, জীবনের কোনো ঘটনাই তার কাছে লজ্জার হেতু নয়। পলি ব্রাউনকে লিখেছে, পলি, ঘটনাটা আশ্চর্য। আমার মন আমাকে ঠকালে না, এটা নিয়তির খেলা, কি আমার কর্মফলের পরিণতি আজও ভেবে পাই না। সে এক গভীর বনে একটা গ্রাম, মার্গ সঙ্গে, সেখানে এক বিচিত্র বাঘিনীর আড্ডা। সে মারত কেবল মেয়েদের।
লোকে বলতো প্রেতিনী বাঘিনী। তাকে মারতে গ্রামে এসে একটি আশ্চর্য বুনো যুবতীকে দেখলাম। মন আমার বাঘিনীর চেয়ে ওর দিকেই বেশি ঝুঁকলো। কিন্তু মার্গারেট সঙ্গে। যাই হোক, মাচা বেঁধে দ্বিতীয় দিন রাত্রে বাঘ মারলাম, কিন্তু বাঘিনীটা নয়। মরলো যেটা সেটা বাঘ। কোথায় বাঘিনীটা? 3 দিন আর পেলাম না তাকে। কিন্তু তার পায়ের ছাপ আশ্চর্যভাবে চারিদিকে দেখলাম, যেন সামনের দিকে না এসে পিছনের দিকে সে ঘুরছে ফিরছে। গ্রামের সর্দার বললে, ফিরে যাও সাহেব, এ বাঘিনী ভয়ঙ্কর, এ তোমার পিছু নিয়েছে। দিনের বেলা কথা হচ্ছিল, গ্রামের লোকেরা জড়ো হয়েছে। তাদের মধ্যে কিন্তু সেই বুনো আশ্চর্য মাদকতাময়ী মেয়েটি সকলকে লুকিয়ে মিটিমিটি হাসছে। তুমি সেকালের চার্লিকে বলনি, এ বিষয়ে সে ছিল নিপুণ শিল্পী। চার্লস ক্লেটন কি বাঘিনীর পিছু নিয়েছে বলে ওই বুনো মদিরা পান না করে আসতে পারে? মার্গারেট ঠিক বোঝেনি, কিন্তু তবু সে বলেছিল, ফিরে চলো। আমি বলেছিলাম, আজকের দিনটা দেখে যাব। ঠিক এই সময়টিতেই বাঘিনী ঠিক গ্রাম প্রান্তে দেখা দিয়ে একটা গর্জনে আমাকে আমন্ত্রণ জানিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি বেরিয়ে গিয়েছিলাম ছুটে, কিন্তু কোথায়? না পেয়ে ফিরে আসছি, হঠাৎ দেখা হলো মেয়েটার সঙ্গে। ইশারায় নিমন্ত্রণ জানালে হেসে। আমি তাকে বললাম, রাত্রে আজ শিকারে যাব না, গভীর রাত্রে ঘর থেকে বেরিয়ে তার ইশারা পেলে আসব। মার্গারেটকে বললাম, শরীর খারাপ, মাচায় যাওয়া আজ ঠিক হবে না। থাকলাম আড্ডায়। আড্ডা বুনোদেরই প্রধানদের একখানা ঘর। মদ খেয়েছিলাম, মার্গারেটকেও খাইয়েছিলাম। তাকে ঘুম পাড়াতে হবে, সে ঘুমেও ছিল। হঠাৎ খুটখাট শব্দ শুনলাম, কান পেতে শুনলাম। আমি শিকারী, আমি জানোয়ারের পায়ের শব্দ চিনি। আমি চার্লি ক্লেটন, আমি অভিসারিকার পায়ের শব্দও চিনি। এ পায়ের শব্দ সেই বুনো মেয়ের। দরজা খুললাম সন্তর্পণে। ফাঁক করে দেখলাম, চাঁদ ছিল আকাশে, বনের মধ্যে জ্যোৎস্না। আশ্চর্য তার রূপ। ঘন সবুজের ঘোরের মধ্যে সে শুভ্রতার তুলনা খুঁজে পাই না। তার মধ্যে দেখলাম সে মেয়েকে। ভুল আমি দেখিনি। বুকের ভিতরে রক্ত চলাৎ করে উঠল। আমি বেরিয়ে গেলাম, শীষ দিলাম। সে স্থির ভাবে দাঁড়িয়ে। আমি এগিয়ে গেলাম, কিন্তু কোথায় সে? ঠিক সেই মুহূর্তে বাঘের গর্জনে কেঁপে উঠল বনভূমি। পিছন থেকে বাঘিনী লাফ দিয়ে পড়লো আমার উপর। একটু সরতে পেরেছিলাম, তবু সে আমার ডান কাঁধের উপর পড়লো। সেই মুহূর্তে শুনলাম মার্গারেটের চিৎকার। তার পর মুহূর্তে শুনলাম বন্দুকের শব্দ, পর পর দুটো শব্দ, আবার বাঘের গর্জন। তারপর মনে নেই। জ্ঞান হলো হাসপাতালে দীর্ঘদিন পর। ডান হাতখানা কেটে ফেলতে হয়েছে, ডান কানটা নেই। ডান পায়ে ফ্র্যাকচার হয়েছিল, তাতেও জোর নেই। বাঘিনী মার্গারেটকে টুকরো টুকরো করে দিয়ে মরেছিল। দুটো গুলি লেগেছিল তার বুকে, পেটে। মরবার সময় গড়াগড়ি খেয়ে এসে পড়েছিল আমার উপরেই, আলিঙ্গন করেছিল। আরো মজার কথা কি জানো? সেই বুনো গ্রামে ওই মেয়েটার সন্ধান কেউ আমাকে আর দিতে পারেনি। আমি খোঁজ করেছিলাম, তারা বলে, কই, এমন মেয়ে তো গাঁয়ে নেই। আজও আমি ভাবি কি জানো, ওই মেয়েটা কি প্রথম থেকেই আমার মদ্যবিহ্বল মস্তিষ্ক এবং আমার নারী লোলুপ চিত্তের ভ্রান্তি, অলিক কল্পনা? যাই হোক, আজ আমি বিকলাঙ্গ, অসহায়, সামান্য পেনশনের উপর নির্ভরশীল সামান্য ব্যক্তি। জনিকে ইংল্যান্ডে পাঠিয়ে পড়াবার সামর্থ্য নেই। ও কলকাতায় যাচ্ছে। আমি জানি তুমি ওখানকার মেট্রন। জনিকে একটু দেখো। ভগবানের নাম উচ্চারণ করে পলি ব্রাউন গায়ে ক্রস চিহ্ন এঁকেছিল।
হে ভগবান, পোর চার্লি শয়তানের হাতে পড়েছিল। কিন্তু তুমি বসো জন, তুমি মেজর চার্লস ক্লেটনের ছেলে। মেজর ক্লেটন একসময় আমার বস ছিলেন, বন্ধু ছিলেন। আমার বাড়ির দরজা তোমার কাছে অবারিত রইল, যখন খুশি আসবে। আলাপ করিয়ে দিয়েছিল স্বামী জেমস ব্রাউনের সঙ্গে। জেমস ব্রাউন একসময় মেদিনীপুর অঞ্চলে থাকতো। মেদিনীপুরে ব্রিটিশ জমিদারি কোম্পানিতে কাজ করতেন জেমসের বাবা। সেখানে পাহাড় জঙ্গল কিনে ব্যবসা করতেন। জেমস ব্রাউনও সেই ব্যবসা করত। ব্যবসা ফেল পড়ার পর ইনসলভেন্সি নিয়ে কলকাতায় এসেছে মেয়ে রিনাকে নিয়ে। তারপর দেখা হলো পলি মরিসনের সঙ্গে। সে আর 4 বছরের কথা। রিনা বড় ভালো মেয়ে, ডবল বেনি ঝুলিয়ে মিষ্টি হাসি রিনা। ওর বাবা ঠিক করেছিল ওকে কনভেন্টে রেখে শেষ পর্যন্ত নান করে তুলবে। জিমির ধর্ম বাতিক, কনভেন্টে রেখেও ছিল। আমি নিয়ে এসেছি জোর করে। দেখো তো কি মিষ্টি স্বভাব, মিষ্টি চেহারা। জন ক্লেটনের সঙ্গে রিনার প্রেমের কথা কলেজে কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়েছিল। জন ক্লেটনের সঙ্গে ফুটবলের মাঠে কৃষ্ণেন্দুর হলো একদিন মারপিট। সেই সূত্র ধরে নয়, সেই সূত্রের টানেই যেন রিনা এসে দাঁড়ালো কৃষ্ণেন্দুর সামনে। মিষ্টি স্বভাবের রিনা ব্রাউন ক্ষিপ্ত হয়ে গেছিল সেদিন কৃষ্ণেন্দুর উপরে। বলেছিল, ইউ ব্ল্যাকি কালাচাঁদ, ইউ হিদেন। কৃষ্ণেন্দু কলেজের ভিতর খেলার মাঠে মাথায় ব্যান্ডেজ নিয়ে বিজয়ী বীরের মতো সবে এসে নেমেছে। ছেলেরা তাকে উল্লাস কলরবে অভিনন্দন জানাচ্ছে। রিনা ব্রাউন ওদের ফ্ল্যাট থেকে রাগে ফুলতে ফুলতে নেমে এসে গ্রাউন্ডের ভিতরও খানিকটা ঢুকে এসে চিৎকার করে ডেকেছিল, ইউ ব্ল্যাকি কালাচাঁদ, ইউ হিদেন। ওর পিছনে পিছনে এসেছিল ওর আয়া, একটি এদেশীয় মেয়ে। মাথার চুলগুলি পেকে গিয়েছে, মোটা ভুরু। অদ্ভুত লাগতো তাকে দেখতে। আর অদ্ভুত ছিল চোখের দৃষ্টি, সর্বদাই যেন আতঙ্কে বিস্ফারিত এবং পলক পড়তো না। সে পিছন থেকে চিৎকার করেছিল, রিনা 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 নেহি নেহি। রিনা থামেনি। সে পা ঠুকে বলেছিল, ইউ শুনতে পাও না তুমি? কালাচাঁদ তার কাছে এসে বলেছিল, বর্ষায় ভিজে কাদার উপরে এমন করে পা ঠুকো না, তোমার এমন স্কার্টটা কাদার ছিটেতে ভরে গেল। সত্যিই তাই হয়ে গিয়েছিল। ছেলেরা হেসে উঠেছিল। রিনার মুখ লাল হয়ে গিয়েছিল সে হাসির প্রচ্ছন্ন ব্যঙ্গে। কথার উত্তর খুঁজে পায়নি, সরাসরি সে অভিযোগ করে বলেছিল, কেন তুমি জনিকে এমন করে মেরেছো? হোয়াই ইউ ব্রুট। সে উত্তর দেবার আগেই কলেজ টিমের ফুল ব্যাক বসন্ত বলেছিল, ওর মাথার ব্যান্ডেজটা দেখছো না, জনিই মেরেছিল ওকে আগে। কৃষ্ণেন্দু বলেছিল, আমার বাগদত্তা নেই মিস ব্রাউন, থাকলেও সে এসে জনিকে এ প্রশ্ন করতো না। সে জানে লড়াই আরম্ভ হলে যার জোর বেশি তার আঘাতটা জোরালো হবে। কিচকেরা চিরকাল ভীমের হাতে মরে। ছেলেরা হো হো করে হেসে উঠেছিল। ওই আয়া মেয়েটি হঠাৎ হাত জোর করে কৃষ্ণেন্দুকে পরিষ্কার বাংলায় বলেছিল, হে বাবা, দয়া তোমার পিতৃপুরুষের, হেই ভালো মানুষের ছেলা, আমি হাত জোর করছি, ঘাট মানছি, উকে কিছু বলো নাই, হেই বাবা। মেয়েটা বাঙালি। সেই বিস্ময়েই সকল ছেলে স্তব্ধ হয়ে গিয়েছিল। রিনা এই অবসরে ছুটে পালিয়ে গিয়েছিল। চিৎকার করে বলেছিল, ইউ উইল বি পানিশড, গড উইল পানিশ ইউ। ঘটনাটা মনে পড়ছে। সে খেলা ঐতিহাসিক খেলা, খেলা নয় যুদ্ধ। কলেজের ভিতরের খেলার মাঠে খেলার অধিকার নিয়ে সাধারণ ছাত্র আর অ্যাংলো ইন্ডিয়ান মিলিটারি ছাত্রদের ঝগড়া, মারপিট ভরা সে যুদ্ধের কথা কলেজের ইতিহাসে লেখা আছে। সেই যুদ্ধ চলেছে তখনও। যুদ্ধের সেই মেলা সেদিন চলেছিল খেলার মাঠে। তার আগের দিন দুই দলের ম্যাচে জনি একা করেছিল মারপিট।
সেদিন শোধ নেবার জন্য শপথ নিয়ে নেমেছিল কৃষ্ণেন্দু। জনিকে সে মারবেই। বুটের সুযোগ ওদের চিরদিনের। তার উপরে জনি মারপিটে সিদ্ধহস্ত। জনি শুনে হেসেছিল। বেচারা জনি কৃষ্ণেন্দুকে ঠিক জানতো না, কিন্তু কৃষ্ণেন্দুর 6 ফুট লম্বা চেহারাখানা দেখে একটু সাবধান হওয়া উচিত ছিল। তাছাড়া গত 2 বছর কালাচাঁদের খেলার খাতের উপরেও শ্রদ্ধা করে মারবার আগে বিবেচনা করা উচিত ছিল। প্রথমেই সেন্টার হাফ জনি বুটের লাথি মেরে জখম করেছিল এদের সেন্টার ফরওয়ার্ডকে। বেচারার ডান হাঁটুর নিচে কাপ জখম হয়। উঠল বটে, কিন্তু তখন ছুটবার ক্ষমতা গিয়েছে। তারপরেই এদের সেন্টার হাফের পায়ের বুড়ো আঙুল ফাটিয়ে দিলে। রেফারি তাকে সাবধান করে দিলেন। জনি সরে এসে রেফারিকে গাল দিলে, সন অফ এ বিচ বলে। কথাটা কানে গেল কৃষ্ণেন্দুর। সেন্টার ফরওয়ার্ডকে নিজের জায়গায় নিয়ে এসে সে এলো সেন্টার ফরওয়ার্ডে, দাঁড়ালো জনির মুখোমুখি। জনি হেসে বললে, ইউ আর কালাচাঁদ, দ্যাট অল রাইট, বহুত আচ্ছা ব্ল্যাকি, কাম অন। কথাটা শেষ হতে না হতে বল এসে পড়লো দুজনের মধ্যে। জনি বুট ঝাড়লে ওর হাঁটু লক্ষ্য করে। কালাচাঁদ সুকৌশলে হাঁটু বাঁচিয়ে জনির উৎক্ষিপ্ত পাখানার তলার দিকে ঝাড়লে একখানি কিক। 6 ফুট লম্বা মানুষের শক্ত বাঁশের মতো পায়ের সে কিকে চিত হয়ে পড়ে গেল জনি, এবং হাঁটু বিনা রক্তপাতে জখম হলো। ক্রুদ্ধতর হয়ে উঠল জনি, এবং কিছুক্ষণ পরই জনি মারলে ওর মাথায়। কৃষ্ণেন্দুর মাথাটা ফেটে গেল। রক্তমাখা বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে কৃষ্ণেন্দু মিনিট 2 পরেই ছুটল বল ধরতে। জনি প্রাণপণে ছুটে এসে রুখলে। বল তখন কৃষ্ণেন্দু ইন্সম্যানকে দিয়ে সামনে ছুটেছে। উঁচু বল এসে পড়েছে। জনি কৃষ্ণেন্দুর সামনাসামনি। দুজনেই হেড দিতে লাফালো। কৃষ্ণেন্দু হেড দিলে। মর্মান্তিক আর্তনাদ করে জনি পড়ল মাটির উপর কাত হয়ে, পেট চেপে ধরে। অজ্ঞান হয়ে গেল। ধরাধরি করে তুলে নিয়ে যেতে হলো তাকে। পেটের অন্ত্রে আঘাত লেগেছে। এরপর কৃষ্ণেন্দু করলে হ্যাট্রিক। দেশি ছেলেদের কাঁধে চড়ে কৃষ্ণেন্দু চিৎকার করে গান ধরেছে। দিন আগত ওই, ভারত তবু কই, সে কি রহিবে লুপ্ত আজি সবজন পশ্চাদে, প্রেরণ কর ভৈরব তব দুর্জয় আহ্বান হে, জাগ্রত ভগবান হে, জয় ভৈরব। এই মুহূর্তে রিনা ব্রাউন এলো। ইউ ব্লাকি কালাচাঁদ, এবং শেষ পর্যন্ত বলল, গড উইল পানিশ ইউ। কৃষ্ণেন্দু তার উত্তরও দিয়েছিল। উত্তর দিতে একটু দেরি হয়েছিল ওই আয়াটির মুখের আকুতি ভরা বাংলা কথা শুনে। বিস্মিত হয়ে 1 মিনিট দেরি হলো। চিৎকার করে সে বলেছিল, হ্যালো মিস, হ্যালো, দেন আস্ক ইউর গড, তোমার ভগবানকে বলো আমার সামনে আবির্ভূত হতে, কিংবা আমাকে তার সামনে হাজির করাতে। জানো, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমার একটা পরম লাভ হবে, আমি তাকে দেখতে পাবো। তার জন্য দরকার হয়তো বলো তোমার জনিকে আবার মারবো। রিনা ব্রাউন। রিনা ব্রাউন, আমার ব্যঙ্গ ব্যর্থ করে তোমার ঈশ্বর আমাকে ধন্য করেছেন। তোমার ঈশ্বরকে আমি দেখেছি রিনা ব্রাউন, কিন্তু আশ্চর্য, ডাইনি অপরাধে অপরাধিনী আদিম অরণ্য নারী ওই ঝুমকির মধ্যেও তাকে দেখেছি। সিন্ধু, লাল সিং এদের মধ্যেও তাকে পেয়েছি। তোমার সঙ্গী ওই মরণ ভয় তাড়িত মদ্যপান বিতর আমেরিকান অফিসারটির মধ্যে তাকে দেখলাম। তিনি রয়েছেন। যুদ্ধে যে প্রাণ নেবে তার মধ্যে নয়, যুদ্ধে প্রাণ দেবে বলে এত দূরে এসেছে তার মধ্যে যে তাকে আমি দেখলাম। কিন্তু তোমার মধ্যে থেকে তিনি কোথায় অন্তর্হিত হলেন রিনা ব্রাউন? হে ঈশ্বর, এই মেয়েটিকে তুমি কেন পরিত্যাগ করলে? এ রিনা ব্রাউন ঈশ্বর পরিত্যক্ত রিনা ব্রাউন। কৃষ্ণস্বামী মনে মনে এই কথা কটি বললেন।
এই সময় ঘরে ঢুকলে সিন্ধু। বাবা সাহেব? কে? সিন্ধু? হ্যাঁ বাবা সাহেব। চা দিয়ে গেল, খেলে নাই। রাত কত হয়েছে, খিদা কি তোমার লাগে না বাবা সাহেব? আমার রুটি ঢাকা দিয়া রেখা দাও সিন্ধু, ইয়ার পর যখন হোক খাবো। উহু, আপনি খেয়ে লও, তবে আমি যাব। না সিন্ধু, আজ আমাকে ছাড়ান দাও বেটি। শরীর কি ভালো নাই বাবা? শরীর ভালো আছে বেটি, মন ভালো নাই, বলেই উঠে পড়লেন কৃষ্ণস্বামী। ঘর থেকে এসে দাঁড়ালেন বারান্দায়, বারান্দা থেকে নামলেন খোলা উঠানে। চারপাশে বর্ষার ঘন শ্যাম শালবনে জ্যোতির আভা প্রতিফলিত হয়েছে, জ্যোৎস্নার জ্যোতি। দূর দিগন্ত পর্যন্ত বনের মাথায় মাথায় চলে গেছে, নিঃশব্দ নয়, নিস্তব্ধও নয়, কিন্তু যেন থমথম করছে। গাছে গাছে কুড়িগুলি পরিস্ফুট হয়েছে, কাল সকালে ফুটবে। পরশু যারা ফুটবে তারা বাড়ছে, আজ সকালে যারা ফুটেছিল তাদের গন্ধ এখনো ছড়িয়ে রয়েছে বাতাসে। মাটির গভীর অন্ধকারে মূল পচন রস পান করছে কৃমির মতো সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষ লক্ষ মুখ বিস্তার করে। অবিরাম চলেছে বিচিত্র জীবন তপস্যা, পঙ্করস পুষ্প হয়ে ফুটেছে। রিনা ব্রাউন মদ খেয়ে হয়তো নাচছে বা চিৎকার করছে, হয়তো আমেরিকান অফিসারের সঙ্গে বিকৃত লালসায় উন্মত্ত ব্যভিচারে নিজেকে ক্ষয় করছে। বস্তু জগতে একটা বিস্ফোরণ হয়েছিল, বৈজ্ঞানিকেরা বলে সেটা আকস্মিক ঘটনা, তা থেকেই জেগেছিল প্রাণ। সেই প্রাণের জাগরণেই ঈশ্বরের তপস্যার হেমকুণ্ড জ্বলছে, অনন্ত প্রাণের সমাধিতে আহুতি চলেছে তাতে। প্রাণের তেজ হলো, তুমি তাতে কালি হয়ে ঝরে পড়লে। রিনা ব্রাউন এমন কি করে হলো? তার অন্তরাত্মা হাহাকার করছে। এগিয়ে চললেন কৃষ্ণস্বামী, তার আশ্রমের সীমানা পার হয়ে বনের দিকে চললেন। বনের মধ্যে গাছেরা যেন কথা বলছে, বাতাসে পাতায় পাতায় সারা জেগেছে, সুর জেগেছে। সারাটা দিন ওরা মানুষের জীবজন্তুর প্রাণের খাদ্য অক্সিজেন দিয়েছে, এইবার অক্সিজেন নিচ্ছে। রিনা, তুমি সারা রাত্রেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছো, আর সারা দিন রাত্রে কার্বন ডাই অক্সাইড দিচ্ছ। লয়ের মধ্যেও বিচিত্র সূক্ষ্ম স্থিতি আছে। রিনা, তোমার মধ্যে শুধু ক্ষয়, শুধু ক্ষয়, শুধু ক্ষয়। বাবা সাহেব, ফাদার! বাংলোর দিক থেকে কণ্ঠস্বর ভেসে এলো। জোসেফ লাল সিং ডাকছে। তিনি বনের দিকে চলেছেন, তাই শঙ্কিত হয়েছে। বনে ভালুক আছে, বুনো শুয়োর আছে, মধ্যে মধ্যে চিতা আছে। সেই ভয়ে তাকে ফিরে আসতে বলছে। ঘুরে দাঁড়িয়ে ভারী গলায় কৃষ্ণস্বামী বললেন, বেশি ভিতরে আমি যাব না জোসেফ। না বাবা সাহেব, গাঁ থেকে লোক এসেছে। লোক? তাহলে কারো বাড়িতে অসুখ, বিপদ? ঈশ্বর কি রিনার কথা ভাবতে নিষেধ করেছেন? ফিরলেন কৃষ্ণস্বামী। বারান্দায় বসে আছে এক ক্রোশ দূরের একখানি ছোট গ্রাম থেকে আসা একটি বুড়ো। কৃষ্ণস্বামী সবাইকে চেনেন। এ বুড়ো স্মরণ লায়েক। কি হলো লায়েক মশাই এত রাতে? কি হবে? বিপদ। তা নইলে তোমার কাছে আসবো কেন এত রাতে? কার অসুখ? কই কিছু তো জানি না। জানবা কি? এই আমার ছেলেটার বড় বিটিটো প্রথম পোয়াতি বটেক, সেই দুপুর থেকে ব্যথা উঠেছে। দায়টো এই রাতে বললে আমি খালাস করতে পারবো না। গতিক মন্দ বটেক লাগছে, তুমি বাবা সাহেবকে খবর দাও। মেয়েটা গোহাইছে বাবা, শুনতে পারা যাচ্ছে না, যেতে হবে একবার বাবা। নিশ্চয়ই হবে বই কি। কৃষ্ণস্বামী দ্রুত পদে উঠে গেলেন ঘরের ভেতরে। ডাকলেন, জোসেফ তুমি চলো, যন্ত্রপাতি নিয়ে ব্যাগটা গুছায় লাও হে। তোমরা আলো আনো নাই লায়েক? না গো বাবা, তেল কোথাকে পাবো গো? একটা কানা কুজো হাড়িকল আছে, তা ছিটা দিলাম ঘরে। তা আকাশের জোস্তা রয়েছে, ঠিক চলে যাব।
আমাদের একটা হ্যারিকেন নাও লাল সিং। ব্লেসেড ইজ হি দ্যাট কামিট ইন দ্য নেম অফ দ্য লর্ড। চলো লায়েক। থাক রিনার কথা। রিনা মৃত, ঈশ্বর তার কথা মনে করতে নিষেধ করছেন। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল সপ্তপদী, এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এইভাবে পর্বভাগ আমি আমার পাঠের সুবিধার জন্য করেছি। 3টি অধ্যায় বইটির পড়া হয়ে গেল, বাকি রইল এখনো বেশ কিছুটা। কেমন লাগলো পাঠ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।